আজ ভোর রাতে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। জয় দিয়ে দারুণ শুরুর লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো টুর্নামেন্ট না, মানে ওয়ান সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে, কারণ 3 ম্যাচের প্রথমটা যদি আল্লাহর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। চ্যালেঞ্জিং সিরিজের প্রত্যাশা স্বাগতিকদের। Task and Mustafis, they've got a lot of really good performers, and look, they're going to be a real challenge for us. প্রথম ওয়ানডে সেরা একাদশে রাখা হতে পারে 8 ব্যাটসম্যান। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দর্শক, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ ভাই। আমরা সবার আগে আগামীকালকে যেহেতু ম্যাচটা হতে যাচ্ছে, ভোরে ম্যাচটি হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কেমন প্রত্যাশা করেছেন কোচ, নিউজিল্যান্ডের কোচ এবং আমাদের ক্যাপ্টেন এবং কোচ? আমরা সেই রিপোর্টটি আগে একটু দেখে আসি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনে তা বেশ কঠিন হবে বলেই মানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টাইগারদের সমীহ করছে স্বাগতিক নিউজিল্যান্ডও। কোচ মাইক হ্যাসনের প্রত্যাশা চ্যালেঞ্জিং সিরিজের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে শব্দটি, তা হলো কন্ডিশন। বিশ্বকাপ বাদে তাসমান সাগর পাড়ে বাংলাদেশের আগের সফর দুটি ছিল একেবারেই বিবর্ণ। তাই 2.5 বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজটি সেই আক্ষেপ ঘোচানোর সঙ্গে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সত্যিকারের বড় দল হয়ে ওঠার মঞ্চ। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ভাবনার কারণ হলেও স্বস্তি হয়ে এসেছে মুস্তাফিজের শতভাগ ফিটনেসের খবর। যদিও প্রথম ওয়ানডেতে তিনি খেলবেন কিনা তা নির্ভর করছে ফিজের ওপরই। তবে হ্যাগলি ওভালে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের। কন্ডিশনের বৈরিতার সঙ্গে প্রথম ওয়ানডেতেও জয়ের লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো টুর্নামেন্ট না, মানে ওয়ান সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে, কারণ 3 ম্যাচের প্রথমটা যদি আল্লাহর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। সো অবভিয়াসলি আমরা চেষ্টা করবো সেরকম। কালকে হয়তো একটু ক্লাউডি থাকবে এবং যেটা ওয়েদার ফোকাসটা আছে, সো এখন ওইগুলো অ্যাডজাস্ট করে খেলতে হবে। আর ফর দ্য বেস্ট, আশা করছি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি। মুস্তাফিজ খেলার জন্য শতভাগ ফিট, তবে সে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার উপর। ঘরের মাঠে নিউজিল্যান্ড ভালো খেললেও সবশেষ দুটি ওডিআই সিরিজে তারা হেরেছে বেশ বাজেভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হ্যাডলি ট্রফিতে হোয়াইট ওয়াশ হয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য কিউই কোচ মাইক হ্যাসন আত্মবিশ্বাসী এই সিরিজেই ঘুরে দাঁড়াবে তার দল। যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মাশরাফিদের সমীহ করছেন স্বাগতিক কোচ। Task and Mustafis, they've got a lot of really good performers, and they certainly performed a lot better away from home than perhaps they were 4 or 5 years ago. So, look, they're going to be a real challenge for us. নিউজিল্যান্ডের বিপক্ষে 25 ওয়ানডে খেলে পাওয়া 8 জয়ের সবগুলোই দেশের মাটিতে। এবার পালা ভিন দেশে টাইগারদের গর্জে ওঠার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রায় 7 বছর পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড। দু দলের সবশেষ সিরিজগুলোতে টাইগারদের আধিপত্য থাকলেও নিজেদের মাঠে বরাবরই ভালো খেলে এসেছে কিউইরা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের পরিসংখ্যানগত কিছু তথ্য নিয়ে করা হয়েছে আমাদের এবারের প্রতিবেদনটি। নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ। দু দলের শেষ দুটি দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলের দিকে তাকালেই যার প্রমাণ পাওয়া যাবে। জিম্বাবুয়ে ছাড়া কিউইরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যাদের বিপক্ষে একাধিক সিরিজে হোয়াইট ওয়াশের কীর্তি আছে টাইগারদের। তবে এর আগে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে। দেশে কিংবা বাইরে বরাবরই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। গেল 2 বছরে নিজেদের মাঠে দারুণ খেলা মাশরাফিদের এবার চ্যালেঞ্জ বিদেশেও ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো কতটা কঠিন পরিসংখ্যান ঘাটলেই তা পরিষ্কার হবে। ইংল্যান্ডের বিপক্ষে হারার আগে ঘরের মাটিতে বাংলাদেশ জিতেছিল টানা 6 সিরিজ। ঠিক তেমনি নিউজিল্যান্ডও নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। 2014 অক্টোবরের পর থেকে খেলা 5 হোম সিরিজে জিতেছে কিউইরা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের 8 ওয়ানডে জয় সবগুলোই দেশের মাটিতে। মাঝে বিশ্বকাপের একটি ম্যাচ খেললেও দ্বিপাক্ষিক সিরিজে প্রায় 7 বছর পর বাংলাদেশকে আতিথ্য দিবে কিউইরা।
বিশ্বকাপের ম্যাচটি বাদ দিলে নিউজিল্যান্ডের মাটিতে আগের 6 ম্যাচে মাত্র একবারই স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কে সেই ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে গড়া 241 রান দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। আর বিশ্বকাপে মাহমুদুল্লাহর অতিমানবীয় ইনিংসে টাইগারও করেছিল 288 রান। এবার বক্সিং ডে ওয়ান্ডার ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল, যে মাঠে খেলা 4 ম্যাচে শতভাগ জয়ের ছড়ি ঘুরিয়েছেন ব্ল্যাক ক্যাপস পেস অ্যাটাক। ছবির মতো সুন্দর এই মাঠে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে 39 উইকেটের 33টি নিয়েছেন পেসাররা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে পেস বান্ধব উইকেট হতে যাচ্ছে তা সহজেই অনুমেয়। তাই সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শুধু নিউজিল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাক কিনা ভাবাচ্ছে পরিসংখ্যানও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার যে সিরিজটি শুরু হতে যাচ্ছে ভোর থেকে, সেই সিরিজ নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার নাইমুর রশিদ রাহুল ভাই। রাহুল ভাই, আপনার কাছে আবার ফিরে যাচ্ছি। তো আপনি দেখলেন যে মাশরাফি এবং হাথুরু সিং এ তাদের যেই মন মানসিকতা যেটি তারা আসলে সেট করেছেন, কন্ডিশন অনুযায়ী চিন্তা ভাবনা করছেন। এছাড়া আমরা দেখেছি নিউজিল্যান্ডের কোচও কিন্তু বেশ চ্যালেঞ্জিং আশা করছেন পুরো সিরিজটা। তো সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে এই কন্ডিশনের যে প্রশ্নটা সবসময় ঘুরপাক খাচ্ছিল যাওয়ার আগে এবং এখন পর্যন্ত যেটি ঘুরপাক খাচ্ছে আসলে? অফকোর্স, বিকজ ওনারা এখন প্রেজেন্টলি যে সিচুয়েশনটা ফেস করছে সেটা কন্ডিশনটাই আসলে বেশি দিচ্ছে। যদিও আমরা কন্ডিশনিং ক্যাম্পের জন্য আমরা অনেক আগেই গিয়েছি ওখানে, বাট সেটা নিউজিল্যান্ডে কন্ডিশনটা একটু অন্যরকম। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের দুটো মিশ্রিত। অস্ট্রেলিয়ার এই জন্যই বললাম যে অস্ট্রেলিয়া ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট, আর ইংল্যান্ডে যেটা সুইং এবং বাতাসটা যেটা থাকে, উইন্ডের চাপটা যেটা থাকে, দুটো মিশ্রিত একটা সিচুয়েশন নিউজিল্যান্ডে থাকে। এই জন্য নিউজিল্যান্ডের অনেক বড় বড় ক্রিকেটাররাও বা টিম নিউজিল্যান্ডের 11-এর সাথে যে কোনো সিরিজ খেলতে গেলেই তারা একটু হোমওয়ার্ক করে যায়। রেজাল্টটা আসলে নির্ভর করে ডেফিনেটলি কে কতটুকু ভালো খেলবে। বাংলাদেশের এরকমও কিছু ভালো ভালো স্মৃতি এখানে আছে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি বলা যায় তাহলে ইমরুল কায়েস আছে, মাহমুদুল্লাহর 120 একটা ফার্স্ট সেঞ্চুরি আছে এখানে। প্লাস আমরা লাস্ট যে ওয়ার্ল্ড কাপ খেলেছি এখানে নিউজিল্যান্ড এগেইনস্ট আমরা 288 এর একটা বড় স্কোর করেছিলাম। যদিও এই ধরনের টুর্নামেন্টগুলিতে স্পোর্টিং উইকেট থাকে, বাট যখনই আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবেন তখন হোম কন্ডিশনটাকে একটু প্রাধান্য দেওয়া, নিজেদের দলের কথা চিন্তা ভাবনা করা হয়। জি, তো তখন তারা আলটিমেটলি তারা নিজেদের মতনই করে উইকেট বা অন্যান্য জিনিসগুলি একটু তারা নিজের মতন করে আর কি গোছানো থাকে বা তৈরি করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। বাট আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে এখন খেলছে তাতে নিউজিল্যান্ডরাই কিন্তু একটু বেশি হোমওয়ার্ক করবে বাংলাদেশের জন্য। বিকজ বাংলাদেশের এখন আমাদের যারা সিনিয়র প্লেয়াররা আছেন তারা দে আর ইন গুড ফর্ম। রিসেন্টলি আমরা এখানে বিপিএল করে গিয়েছি, তারা আসলেই অনেক ভালো ফর্মে আছে। আর মুস্তাফিজের ইনক্লুশনটা এটা নিউজিল্যান্ডের জন্য একটু বেশি ভীতিদায়ক, বিকজ লাস্ট টি-20তে মুস্তাফিজ প্রথম 5 উইকেটটা পেয়েছিল এবং টি-20 ওয়ার্ল্ড কাপের 5 উইকেট প্রথমটাই কিন্তু মুস্তাফিজ এগেইনস্ট নিউজিল্যান্ড। কিন্তু এখন আসলে হাথুরু সিংও কিন্তু বললেন যে ফিজিওর সাথে কথা বলেছেন, খেলতে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ মুস্তাফিজের উপরে তার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছেন। এই ব্যাপারটা কিভাবে দেখছেন যে আসলে আমরা প্রস্তুতি ম্যাচে তাকে খেলাতে দেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে আসলে হঠাৎ করে এই কনফিউশনটা কেন? আমার মনে হয় না এটা আসলে মুস্তাফিজকে খেলানো যাবে না বা খেলানো হবে না, এটা ডাইরেক্টলি কিন্তু কেউ কোনো সময় ওখান থেকে বলে নাই। এটা মুস্তাফিজের উপর দিয়ে ছেড়ে দিয়েছে, বিকজ মুস্তাফিজের মেন্টাল প্রিপারেশন কতটুকু একটা বড় একটা অপারেশন থেকে এসছে। সামনে এই সিরিজের পরপরই আমাদের আরো অনেক সিরিজ আছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তো ডেফিনেটলি একটা প্রফেশনালিজম থেকেও কিন্তু একটা প্লেয়ারের কতটুকু দিতে পারবে, যেহেতু এটা সিরিজ নির্ধারণী খেলা, এই জন্য তার উপরই ছেড়ে দিয়েছে। আই হোপ যে মুস্তাফিজ ইজ এ ভেরি প্রফেশনাল গাই এবং সে জানে যে কতটুকু তার দেওয়া উচিত এবং বাংলাদেশের জন্য ডেফিনেটলি সে এতদূর পর্যন্ত যেহেতু এসছে, আমার মনে হয় যে সাম্প্রতিকভাবে যে আপনার আইসিসির ইমার্জিং ক্রিকেটার হিসেবে সে পেয়েছে, আমার মনে হয় যে এক্ষেত্রে তার খেলাটাকে আমি মনে করি যে 100%ই জরুরি হয়ে পড়বে।
আচ্ছা ভাই, এক্ষেত্রে যদি বলি, আমরা নিউজিল্যান্ডের কোচ হ্যাসনের কথা শুনছিলাম, তিনি কিন্তু বলেছেন যে পুরো সিরিজটাকে তিনি চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন, যেখানে আমরা আসলে জয়ের জন্য প্রত্যাশা করছি। এটা কি আসলে রিসেন্টলি নিউজিল্যান্ড যেভাবে আসলে হোয়াইট ওয়াশ হয়েছে, রিসেন্টলি হ্যাডলি চ্যাপেলে কিন্তু তারা হোয়াইট ওয়াশ হয়েছে, তো তাদের এই পারফরমেন্সে নাকি আসলে বাংলাদেশ ঘরের মাটিতে ভালো করেছে, এখন বিদেশের মাটিতেও ভালো করতে পারে, এইটা চিন্তা করে আসলে হ্যাসন বলেছেন? আপনার কি মনে হয় এটা ব্যাপারে? দুদিক দিয়ে আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশ এখানে ভালো পারফর্ম করেছে। নিউজিল্যান্ডের এগেইনস্টে বাংলাদেশের স্মৃতি কিছু কিছু অনেকটাই পজিটিভ। আবার আপনি যদি দেখেন চ্যাপেল হ্যাডলিতে হোয়াইট ওয়াশ হয়েছে, বাট আপনি পাকিস্তানকেও কিন্তু তারা কিন্তু 3-0 সিরিজে হারিয়েছে। তো আপনি এই দিক থেকেও কিন্তু চিন্তা করা উচিত যে তারা রিসেন্টলি দুটো পেস বলার কিন্তু তারা খেলছে না, বোল্ট এবং সাউদি, বাট যে দুজন প্লেয়ারের যারা ডেবু হয়েছিল পাকিস্তানের সাথে তারা কিন্তু দে আর ইন গুড ফর্ম। তো আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জ বলতে এটাই বোঝাচ্ছে যে তাদেরও অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, তারাও কিছু নতুন প্লেয়ার খেলাচ্ছে। আর বাংলাদেশের জন্য সাম্প্রতিক যে 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 জিনিসটা বাংলাদেশের জন্য আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা যেটা হবে, সেটা আমার কাছে মনে হয় যে ব্যাটিং বোলিং এর থেকে ওয়েদার কন্ডিশনটাকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। বিকজ আপনি দেখেন যেখানে প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেটা মানানসইয়ের মতন ওয়েদার ছিল, যেটা মাশরাফি বলেছে, বাট যেখানে খেলা হচ্ছে ক্রাইস্টচার্চে, বাট সেখানকার ওয়েদার এবং যেদিন ম্যাচ হবে, আই মিন আজকে যে ম্যাচটা যেটা আমরা যেটা দেখতে যাচ্ছি, সেখানে ওয়েদার ক্লাউডি থাকবে এবং বাতাস থাকবে। সেক্ষেত্রে পেস বোলারদের ডেফিনেটলি একটু সুযোগ থাকবে তাদের অ্যাডভান্টেজ নেওয়ার। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলাররাও কিন্তু দে আর ইন গুড ফর্ম। সো ইউ নেভার নো, ইটস 50-50 চান্স। যতটুকু যারা ভালো খেলবে, যত কম ভুল করবে, সুযোগটা যত কাজে লাগবে, আমার মনে হয় যে তত, এবং ওয়েদারের সাথে যতটুকু অ্যাকাস্টম হতে পারবে। আমার মনে হয় যে ওয়েদারের এই দিকটা কারো হাতে নাই, ইটস এ অ্যাক্ট অফ গড, সিচুয়েশন ডিমান্ডস। আমার মনে হয় যে ব্যাট বলের দিকে নজরটা দিলেই আমার মনে হয় যে ওই দিকটা হয়তো বেশি কভার করবে না। রাহুল ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো, আরো কয়েকটি স্টোরি দেখে আসি এই সিরিজটি নিয়ে। ক্রাইস্টচার্চে বক্সিং ডেতে শুরু হচ্ছে বাঘের সাথে কিউই পাখির লড়াই। যদিও বড় ব্যবধান গড়ে দিতে পারে আবহাওয়া ও উইকেট, তবু দুদলেই এমন কিছু ক্রিকেটার আছেন যারা কন্ডিশন জয় করে বদলে দিতে পারে ম্যাচের সমীকরণ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের স্কোয়াডে কারা হতে পারেন ট্রাম্প কার্ড? তাদের হাত ধরে ম্যাচের শেষ দৃশ্যে হাসবে কিউই পাখি অথবা বাঘের দল? চলুন দেখে আসি এই প্রতিবেদনে। ক্রাইস্টচার্চের হাগলে ওভাল, মেঘলা বিষণ্ণ আকাশ আর সিমিং উইকেট, ঠিক যেন সিম বোলারদের স্বর্গরাজ্য। আর সেখানে কিউই পাখির সাথে লড়বে টাইগার বাহিনী। অরণ্যানীর মাঝে ডিম্বাকার ক্রিকেট মঞ্চের রনে আঘাত হানার চেষ্টা করবে দু দলের তুরুপের তাসরা। ওপেনিং এ মার্টিন গাপটিল যে কোনো কন্ডিশনে অপ্রতিরোধ্য। সোজা ব্যাটে দারুণ আগ্রাসী ব্যাটিং নৈপুণ্য এই স্টার্টারের। সুলতান অফ চট্টগ্রাম তামিম ইকবালও কম যান না। আর সিমিং কন্ডিশনে ব্যাটের সাথে বলে সখ্য করে তোলা তার স্বভাবজাত। দুজনের ওপর নির্ভর করবে সকালের সূর্যটা কার জন্য হবে রৌদ্রোজ্জ্বল, আর কার জন্য হবে বিষণ্ণ। মাঝে হাল ধরার জন্য আছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপ অধিনায়ক যেন ব্যাট হাতে ধ্রুপদী সঙ্গীত মূর্ছনা ছড়ান। টাইগার স্কোয়াডে তার সাথে পাল্লা দেওয়ার জন্য আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওশিনিয়ান কন্ডিশনে গেল বছর বিশ্বকাপে কিউইদের বিপক্ষে শতক আছে মিস্টার ডিপেন্ডেবলের। বিভিন্ন দেশের উইকেটে একাই ম্যাচ ঘুরিয়েছেন সাকিব আল হাসান। তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই। ব্যাট কিংবা বল উভয় দিকে ওভারসিজ কন্ডিশনে সাকিব বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ। তাই সাকিবের সুপার সাকিব হয়ে ওঠার অপেক্ষায় থাকবে সমর্থকরা। এবছর এখন পর্যন্ত ওয়ানডে না খেলা মুস্তাফিজের জন্য অপেক্ষা করছে বড় পরীক্ষা। সোনায় মোড়ানো ক্যারিয়ারে আঘাত হয়ে আসা ইনজুরিকে কতটুকু জয় করতে পারলেন তা বোঝা যাবে এই সিরিজে। কাটারের ভেলকিতে নিউজিল্যান্ডকে আগেও বিধ্বস্ত করেছেন ফিজ। এবারে অদৃশ্য প্রতিপক্ষ ইনজুরির সাথে কেমন মানিয়ে নেন তাই দেখার পালা। ট্রেন্ট বোল্ট টিম সাউদি থাকার পরেও নিউজিল্যান্ডে এখন মাতামাতি এক নবাগতকে নিয়ে। নাম তার লোকি ফার্গুসন। কোচ মাইক হ্যাসন থেকে শুরু করে অধিনায়ক উইলিয়ামসন স্তুতিতে ভাসাচ্ছেন এই ডানহাতি পেসারকে। প্রথম শ্রেণীতে 22 ম্যাচে 77 উইকেট নেয়া লোকি বাংলাদেশের জন্য হতে পারেন রহস্য। তাছাড়া বাংলাদেশে যেমন আছেন সাব্বির মোসাদ্দেকের মতো হার্ড হিটার, ব্যাটে শান দিচ্ছেন কলিন মুনরোরাও। নিজেদের গতি দিয়ে কে কতটুকু উত্তাপ ছড়াতে পারেন সেই যুদ্ধে মাতবেন তাসকিন রুবেল, বোল্ট সাউদিরা। কিন্তু একদিক দিয়ে বাংলাদেশ থাকবে এগিয়ে। নিবেদিত প্রাণ মাশরাফি বিন মর্তুজার বিচক্ষণ ক্রিকেট বোধ আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় থাকবে টিম টাইগারদের সাথে। রায়হান মাসুদ, সময় সংবাদ। নিউজিল্যান্ডের স্পিনিং কন্ডিশনে ব্যাটিং নিয়ে ভাবনাটা বেশি ক্রিকেট বিশ্লেষকদের। সেজন্য প্রথম ওয়ানডের সেরা একাদশে রাখা হতে পারে 8 ব্যাটসম্যানকে, এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ উতরে যাবার মতো দক্ষতা মাশরাফিদের আছে বলে মনে করেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
মার্চে ওয়ার্ল্ড টি-20তে সবশেষ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার 145 রানের জবাবে মাত্র 70 রানে অল আউট হবার স্মৃতিটা হয়তো ভুলে যেতে চাইবেন তামিম সাকিবরা। নিউজিল্যান্ডের শক্তিশালী পেস আক্রমণ ঠেকাতে সেনাবহরটাও হওয়া চাই শক্ত, তাই প্রথম ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং অর্ডার হচ্ছে লম্বাই। 8টা ব্যাটসম্যান টিমে থাকবে, একটু ব্যাটিং বেশি নিচ্ছে কারণ নিজন কন্ডিশনে পেস বোলার একটু হেল্প বেশি পায়। ক্রাইস্টচার্চে প্রথম দিকে কিন্তু 1 ঘন্টা খুব ডিফিকাল্ট হয়, সেই হিসাবে আমার বিশ্বাস যদি আমরা একটা প্রথম 1 ঘন্টাতে সার্ভাইভ করতে পারি তাহলে একটা রেসপেক্টেবল টোটাল করতে পারবো এবং নিউজিল্যান্ডকে একটা চাপের মধ্যে রাখতে পারবো। যদি 7টা ব্যাটসম্যান নিয়ে একটা দল গঠন করতে পারেন তার তুলনায় 8টা ব্যাটসম্যান নিতে পারলে একদিক থেকে আপনি একটু হয়তো অ্যাডভান্টেজ পাবেন, বাট এট দ্য সেম টাইম আপনাকে মিনিমাম 50 ওভার বল করার মতো শক্ত সামর্থ্য বোলিং অ্যাটাকও রাখতে হবে। 300 রান বা 300 রানের বেশি রান করার মতো যোগ্যতা রাখতে হবে, দেখাতে হবে যদি নিউজিল্যান্ডের সাথে যুদ্ধ করতে হয়। আরও একবার কিউই পাখির ডেরায় টাইগার বাহিনী। ডাঙায় হুঙ্কার ছাড়লেও আকাশ জুড়ে পাখির যে বিচরণ তা বাঘের আয়ত্তে নেই। উইলিয়ামসনদের মাটিতে ক্রিকেট যুদ্ধে নামার আগে লেখকের এমন উপমা হয়তো ভাবিয়েছে মাশরাফিদেরও। যদিও ক্রিকেট বিশ্লেষকদের মতে মানসিক এসব প্রতিবন্ধকতায় এখন আর কাবু হয় না বাংলাদেশ, বরং প্রচণ্ড ঝড়ের কবলে পড়েও নির্ভীক নাবিকের মতো জাহাজ নোঙরের লড়াই চালিয়ে যায়। আত্মবিশ্বাসের সে পালে স্বস্তির হাওয়ার নাম জাদুকরী পেসার মুস্তাফিজের প্রত্যাবর্তন। এটা আমাদের জন্য ভেরি গুড সাইন যে আমরা একটা আমাদের বেস্ট বোলারকে টিমে পেয়েছি। অস্ট্রেলিয়াতে কন্ডিশনিং ক্যাম্পেও যথেষ্ট ভালো করেছে, ওর ফিটনেসও রয়েছে। 5-7 বছর আগে কন্ডিশনের যে ভীতিটা আমাদের মধ্যে ছিল, এই মুহূর্তে অন্তত আমি ততটা ভয় পাচ্ছি না। বাংলাদেশ দল যদি প্রথম ম্যাচটাই ভালো করতে পারে সেটার মোমেন্টামটা বাংলাদেশ দল নিঃসন্দেহে নিতে পারবে। বক্সিং ডের ইতিহাসে নাম লেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সেই ইতিহাসে কোনো ঝুঁকি নয়, বরং পরীক্ষিত একটি একাদশ খেলাতে চান নির্বাচকরা। তাই প্রথম ওয়ানডেতেই তানভীর, মিরাজ অথবা শুভাশিসদের অভিষেক ঘটানোর পক্ষে নন তারা। একাদশে একজন ব্যাটসম্যানকে জায়গা দিতে রুবেল হোসেনের মতো পেসারকেও রাখা হতে পারে বেঞ্চে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি রাহুল ভাইয়ের কাছে। রাহুল ভাই, আপনি দেখছিলেন প্রথম রিপোর্টটিতে যেটি দেখানো হলো, আসলে কম্পেয়ার করেছি আমরা যে নিউজিল্যান্ডের যে স্কোয়াড আছে যারা আসলে মূল ভূমিকা রাখতে পারে দলের জয়ের ক্ষেত্রে এবং বাংলাদেশের যারা আছেন, তো এই ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখেছি, আপনি এর শুরুতেই যেটা বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, আবার সাকিব বিদেশের মাটিতে বেশ ভালোভাবে জ্বলে ওঠেন। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে দুই পক্ষের যদি আমি বলি, তো ট্রাম্প কার্ড আসলে কে কে হতে পারেন, আপনার কি মনে হয়? এটা বলা মুশকিল ক্রিকেটে। আপনি এখন আপনি আগে যেরকম আপনি বলতে পারতেন যে না সাকিব একটা ট্রাম্প কার্ড, এখন আমি বলতে পারি যে মুস্তাফিজ ইজ এ ট্রাম্প কার্ড। আবার ওই দিক থেকেও কেন উইলিয়ামস আছে, গাপটিল আছে। গাপটিল নিজের নিউজিল্যান্ডের মাটিতে কিন্তু গাপটিল ইজ ভেরি ডেঞ্জারাস, স্পেশালি ওয়ানডে ম্যাচে। টি-20 কথা তো নাই বললাম, যেটা যে কোনো সময় হতে পারে। টেইলর ইজ ইন ফর্ম, বাট আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমি ফাহিম স্যার, ডেভেলপমেন্ট ম্যানেজার, উনি যেটা বললেন যে কন্ডিশনটাকে যদি অ্যাকাস্টম করতে পারে বাংলাদেশ টিম, তার বাংলাদেশ টিম যদি 300 রানের ঝুঁকিটা 300 রান করার মতন তাদের যদি ক্যাপাবিলিটি থাকে এবং 50 ওভার বোলিং করার মতন সেই শক্তিটা নিয়ে যদি নামতে পারে, আমি বলতে যাচ্ছি যে আসলে এখানে অনেক কিছুই কভার করা হয়ে যায়। বাট আপনি একে সব থেকে বলা হয় যে যত কম মিস্টেকস করবে সে ততটুকু হবে। বিকজ আপনি নিউজিল্যান্ড এবং বাংলাদেশে এখন যদি পরিসংখ্যান দেখেন, হয়তো প্রিভিয়াস নিউজিল্যান্ড অনেক আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স একটা টিম, বাট সাম্প্রতিকে বাংলাদেশের পারফরমেন্সও যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশকে আমি একটু এগিয়ে রাখবো। বিকজ আপনি দেখবেন যে যতগুলি ম্যাচ বাংলাদেশ খেলেছে ডমিনেট করে খেলেছে, যদিও আমাদের দেশে খেলেছে, আপনি বিদেশের মাটিতে আমাদের পারফরমেন্সটা ঠিক অতটা খেলার জন্য বা এটিপির জন্য কোনো সময় হয়তো হয় না। বাট আমার মনে হয় যে এটা যদি কভার করা যায় বাংলাদেশ টিম যে কোনো কিছু, এবং ফার্স্ট ম্যাচটা যদি কোনো রকমের যদি বাংলাদেশ নিজেদের করে নিতে পারে, আমার মনে হয় যে ফাহিম স্যার যেটা বলেছে যে কোনো উপায় হোক না কেন বাংলাদেশ এটা হয়তো নিজেদের নিতে পারে সিরিজটাকে। সেক্ষেত্রে ভাইয়া যেমন নির্বাচকরা বলছিলেন কিন্তু 8 ব্যাটসম্যান খেলানোর কথা সিমিং কন্ডিশনে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে কালকের ওয়েদার, আজকের ওয়েদারটা কিরকম। সিমিং সবসময় কোচ এবং ক্যাপ্টেন সকালের উইকেটটা দেখে ওয়েদারটা দেখে হয়তো নেয়। যদি দেখে যে আমার 4টা পেসার খেলাতে হবে, তাহলে মেবি হয়তো 4টা পেসার নিয়ে খেলাতে পারে। ইভেন কি আপনি সৌম্যকেও হয়তো ইনক্লুড করতে পারে, সে যদি অলরাউন্ডার হিসেবে যদি খেলে। আবার আপনার রুবেলেরও কিন্তু ইনক্লুড হতে পারে যদি 4টা সিমার খেলান। সেই সাথে তো আমার মনে হয় যে ওয়েদারের উপর নির্ভর করবে মানে বেস্ট ইলেভেনটা। আচ্ছা, তো ভাইয়া আমরা সবাই প্রত্যাশা করবো আসলে যত কম ভুল করে আসলে ম্যাচটা নিজেদের করে নেওয়া যায়, বক্সিং ডে ওয়ান ডেটাকে আসলে নিজেদের ইতিহাসের অংশ করে নিতে পারে বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ফলে 31 পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে এবং 19 পয়েন্ট নিয়ে টেবিলের 10 নম্বরে আছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। মাথার উপর রেলিগেশনের শঙ্কা, এক ম্যাচ হাত ফসকালেই আগামী মৌসুমে অনিশ্চিত হয়ে যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা। এমন শঙ্কা নিয়েই ধানমন্ডির অন্যতম সফল ক্লাব শেখ জামালের মুখোমুখি হয় মোহামেডান। আগের লেগে শেখ জামালের বিপক্ষে 1-0 গোলের জয়ের সুখস্মৃতি এ ম্যাচে আত্মবিশ্বাসে কিছুটা হলেও মোহামেডানকে জুগিয়েছে সাহস। আর তাই তো ম্যাচের 19 মিনিটেই এগিয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গিনিয়ান ফরওয়ার্ড ও দলের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার অসাধারণ এক পাসে মোহামেডানের হয়ে লিড আনেন 10 নম্বর জার্সিধারী ফুটবলার সবুজ, যা আসরে সবুজের 8ম গোল। আগে লিড নিয়েও বেশিক্ষণ সে আনন্দ ধরে রাখতে পারেনি সাদা কালো জার্সিধারীরা। 6 মিনিট পরেই ফ্রি কিক পায় শেখ জামাল, যা থেকে অসাধারণ এক গোল করে ধানমন্ডি ক্লাবটির হয়ে সমতা আনেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং। ব্যাস, ম্যাচের স্কোর লাইন অতটুকুই। এরপর বিরতি থেকে ফিরেও আর গোলের মুখ দেখেনি দুদলের কেউই। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। এদিকে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র। আগের লেগে শেখ রাসেলের বিপক্ষে 1-0 গোলে জয় পাওয়ায় এই ম্যাচে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে ছিল আরামবাগ। তবে আক্রমণ ভাগের তুলনায় দুদলের শক্ত রক্ষণ ভাগের কারণে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি কেউই। বিরতির পর ফিরে আরামবাগকে আর আটকাতে পারেনি শেখ রাসেল। ম্যাচের 69 মিনিটে দলের সর্বোচ্চ স্কোরার সাজিদুর রহমান সাজিদ লিড আনেন আরামবাগের হয়ে। এ নিয়ে আরামবাগের হয়ে 8 গোল করলেন এই ফরওয়ার্ড। এরপর ম্যাচে আর কোনো দলই গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। বিজয় দিবস হকির ফাইনালে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় দু দল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইপিএল এর খবর। বক্সিং ডেতে ফুটবল প্রেমীদের আনন্দে মাতাতে হাজির ইংলিশ লিগের জায়ান্ট ক্লাবগুলো। সোমবার রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে এএফসি বোর্নমাউথের বিপক্ষে লড়বে চেলসি। একই সময় ওল্ড ট্র্যাফোর্ডে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া আরেক ম্যাচে রাত 11:30টায় হাল সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। জমকালো আয়োজনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আনন্দের এক ক্ষণকে ফুটবলীয় উন্মাদনায় মাতিয়ে তুলতে বক্সিং ডেতে মাঠে নামবে ইপিএল এর সব জায়ান্ট ক্লাবগুলো। সে সঙ্গে পয়েন্ট টেবিলে ওঠানামার ইঁদুর দৌড় তো আছেই। লিগে দুর্বার গতিতে উঠছে জায়ান্ট চেলসির জয়রথ। বক্সিং ডেতে চেলসির রেকর্ডটা বেশ উজ্জ্বল। 2003 সালে শেষ চার্লটনের কাছে বক্সিং ডেতে হেরেছিল ব্লুজরা। এরপর থেকে আর হারের লজ্জায় পড়তে হয়নি তাদের। তাই বোর্নমাউথের বিপক্ষে এবার স্ট্যামফোর্ড ব্রিজে আরও একটি চমৎকার জয়ের প্রহর গুনছে অ্যান্তোনিও কন্তের দল। 17 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে শীর্ষে আছে চেলসি। 37 পয়েন্ট নিয়ে ব্লুজদের চোখ রাঙাচ্ছে লিভারপুল। ম্যাচের আগে ইনজুরি নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না কন্তেকে। সব ধরনের প্রতিযোগিতায় এর আগে বোর্নমাউথের সঙ্গে 7 বারে দেখায় 5 বারে জিতেছে চেলসি। 2 জয় আছে বোর্নমাউথের। বক্সিং ডেতে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত 18টি জয় আছে রেড ডেভিলদের। বক্সিং ডেতে সান্ডারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হচ্ছে মরিনহোর দলের। 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের আশা ধরে রাখতে হলে জয় পেতেই হবে তাদের। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড, তাই কিছুটা নিশ্চিন্ত রেড ডেভিল বস। বক্সিং ডে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আবারও ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন ডেভিড ময়েস। তবে এবার তিনি সান্ডারল্যান্ডের কোচ, তাই নিজের সাবেক ক্লাবের মাঠে নিশ্চয়ই হারতে চাইবেন না ময়েসও। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মরিনহো একাদশে পাচ্ছেন ইনজুরি থেকে ফেরা মাখতারিয়ান ও বেইলিকে। তবে খেলবেন না লুকশো। পরিসংখ্যানও আছে ইউনাইটেডের সঙ্গেই। দু দলের শেষ 24 দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে খেলা মাত্র একটি ম্যাচেই সান্ডারল্যান্ডের কাছে হেরেছে রেড ডেভিলরা। এদিকে কিংস্টন কমিউনিকেশনস স্টেডিয়ামে হাল সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটিজেনরা। তাই হাল সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য ম্যানচেস্টার সিটির। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের খবর। বঙ্গবন্ধু সিনিয়র মেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রথম হারের স্বাদ পেল স্বাগতিক বাংলাদেশ।
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত কিরগিজস্তানের কাছে 3-2 সেটে হেরে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। বড় ম্যাচের চাপ নিতে পারেনি বলে শেষ পর্যায়ে এমন হার বাংলাদেশের, বলছেন জাবিরদের কোচ আলিপ ওয়ারজি। গেল বছর এই টুর্নামেন্টেই গ্রুপ পর্বে কিরগিজস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। 1 বছরের ব্যবধানে আবারও কিরগিজদের মুখোমুখি লাল সবুজের প্রতিনিধিরা, আর ফলাফলটাও গেল সেই কিরগিজদের পক্ষেই। তবে আবার ফলাফলের চিত্রটা ভিন্ন। 2015 সালে হেরেছিল 3-0 ব্যবধানে, আর এবার শেষ পর্যন্ত লড়াই করে হেরেছে 3-2 ব্যবধানে। স্বাগতিক দর্শকে গমগম স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। শক্তিমত্তা, অভিজ্ঞতা সব দিক থেকে এগিয়ে কিরগিজরা। সেই সুবিধাকে কাজে লাগিয়ে প্রথম সেট তারা জিতে নেয় 25-23 পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। বাংলাদেশ স্লোগানে মুখরিত তখন স্টেডিয়াম। স্বাগতিকরা প্রথম সেটের প্রতিশোধ নেয় সমান পয়েন্টের ব্যবধানে। 25-23 পয়েন্টে দ্বিতীয় সেট জিতলে 1-1 সমতায় আসে ম্যাচে। তৃতীয় সেটে আধিপত্য ধরে রেখেও শেষ পর্যন্ত 23-25 পয়েন্টের ব্যবধানে হারে জাবির সোহেলরা। ম্যাচে 2-1 সেটে এগিয়ে যায় সফররতরা। চতুর্থ সেটে আবারও আধিপত্য বাংলাদেশের। শেষ পর্যন্ত আবারও 23-25 পয়েন্টের ব্যবধানে সেট জিতলে 2-2 সমতায় আসে ম্যাচ। তখন ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম ও শেষ সেটে। শেষ পর্যন্ত ভাগ্য বিধাতা সহায় হলো কিরগিজদের পক্ষে। 13-15 পয়েন্টে সেট জিতে বিষাদের সাগরে ডুবালো স্বাগতিকদের। বড় ম্যাচের চাপ নিতে পারেনি বলে হেরেছে বাংলাদেশ। তবে জাবিরদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ। প্রস্তুতির জন্য আমরা খুব অল্প সময় পেয়েছি, আর কিরগিজস্তান দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে খেলতে এসেছে। কিরগিজস্তান অনেক শক্তিশালী টিম, তবে আমাদের খেলোয়াড়রাও ভালো খেলেছে। সামনের ম্যাচে আমরা ভুল সূত্রে জয় ফিরব। নিজেদের চতুর্থ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের হকির খবর। বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। রোববার বাংলাদেশ হকি ফেডারেশনে অনুষ্ঠিত হয় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন, যেখানে নিজেদের সেরাটা দিয়ে দুদলই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে 2টি গ্রুপে ভাগ হয়ে 6টি দল অংশ নেয়, যেখানে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। দুদলেই আছে জাতীয় দলের খেলোয়াড়। তাই একদিকে নৌবাহিনীর হয়ে জিমিরা যেমন চাইবেন শিরোপা পুনরুদ্ধার করতে, তেমনি জয়ের জন্য উন্মুখ হয়ে থাকবেন সেনাবাহিনীর মিমোরাও। টুর্নামেন্টে আগের দেখায় গ্রুপ পর্বের ম্যাচে ড্র করেছিল দুদল, তাই ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে চায় 2 ফাইনালিস্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 50,000, রানার্স আপ দলকে 30,000 ও টুর্নামেন্টে সেরা খেলোয়াড়কে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এছাড়া সর্বোচ্চ গোলদাতাকেও 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। মেলবোর্নে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 5:30টায়। ব্রিসবেনে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে 1-0 এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় অজিরা। সেখানে স্বাগতিকদের স্বস্তি অধিনায়ক স্মিথ এবং টপ অর্ডারদের সাম্প্রতিক ফর্ম। এছাড়াও স্টার্ক, হ্যাজেলউডরাও আছেন ছন্দে। তাই সিরিজ জয়ের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং শৈলী প্রদর্শন করেছে পাক ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত জয় না পেলেও 39 রানের হারের মধ্যেও মিকি আর্থারের শিষ্যদের প্রাপ্তির খাতায় ছিল অনেক কিছু। সেখান থেকে অনুপ্রেরণা খুঁজে এমসিজিতে ঘুরে দাঁড়াতে মরিয়া মিসবাহ বাহিনী। বার্সেলোনায় লুই এনরিকের ভবিষ্যৎ শঙ্কার মুখে। নতুন চুক্তি নিয়ে এখনও কর্তৃপক্ষের সাথে কথা হয়নি এনরিকের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে বার্সা বস জানান 2016-17 মৌসুমের পর তার থাকা এখনও নিশ্চিত না। এবছরই তার সাথে ব্লু গানদের চুক্তির মেয়াদ শেষ। বার্সেলোনাকে টানা 2 মৌসুম কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিতিয়েছেন স্প্যানিয়ার্ড। এছাড়া তার অধীনে 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতে বার্সা। চলতি মৌসুমে খুব একটা ভালো যাচ্ছে না কাতালানদের লা লিগা মিশন। তবে এনরিকে এই ক্লাবে বেশ সুখী বলেই জানিয়েছেন। হাল্ক, অস্কার, পেল্লের মতো এবার ম্যান ইউ তারকা ওয়েন রুনিকে দেখা যেতে পারে চাইনিজ সুপার লিগে। ইতিমধ্যে রুনির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন গুয়াংজু ক্লাবের ম্যানেজার লুইস ফিলিপ। এজন্য রুনিকে সাপ্তাহিক 7 লক্ষ পাউন্ডের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এ প্রস্তাবে রাজি হলে রুনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়।
এর আগে 2016-17 মৌসুমের শুরুতে ওয়েন রুনির ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ক্লাবটি, যদিও সে সময় চুক্তির ব্যাপারে কোনো আগ্রহই দেখাননি রেড ডেভিলদের অধিনায়ক। তবে কোচ মরিনহোর অধীনে অধিকাংশ সময়ই সাইড বেঞ্চে বসে কাটাতে হচ্ছে রুনিকে। এছাড়া তার বর্তমান বয়সও চলছে 31 বছর। তাই সবকিছু মিলিয়ে আগামী মৌসুমে গুয়াংজোর জার্সিতে দেখাই যেতে পারে ইংলিশ অধিনায়ককে। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ ভোর রাতে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। জয় দিয়ে দারুণ শুরুর লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো এসে টুর্নামেন্ট না মানে 1-1 সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে, কারণ 3 ম্যাচে প্রথমটা যদি আল্লাহর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। চ্যালেঞ্জিং সিরিজের প্রত্যাশা স্বাগতিকদের। Task and Mustafiz, they've got a lot of really good performers. And look, they're going to be a real challenge for us. প্রথম ওয়ানডের সেরা একাদশে রাখা হতে পারে 8 ব্যাটসম্যান। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।